পেটুক জেলে। সুন্দরপুর গ্রামে কানাই নামের এক জেলে ওর পরিবারকে নিয়ে থাকতো। ও মাছ ধরতো আর তাই বিক্রি করে সংসার চালাতো। ওর ছেলে পিঙ্কু ছিল খুবই পেটুক। খেয়ে খেয়ে ওর ভুঁড়ি বেরিয়ে পড়েছিল, আর বাচ্চারা ওকে পেটুক পেটুক বলে বিরক্ত করত। পেটুক পেটুক, দেখো দেখো পেটুক আসছে। যখন ও বড় হয়ে গেল তখন ওর বাবা একদিন ওকে বলল, বাবা পিঙ্কু, এখন তুই বড় হয়ে গেছিস, আমার সাথে এসে মাছ ধরা শিখে নে। ও বাবা, শিখে নেব, এত তাড়া কিসের? এভাবেই ও ওর বাবার কথা এড়িয়ে যেত। একদিন কানাই খুব অসুস্থ হয়ে পড়ল। তখন পিঙ্কুর মা পিঙ্কুকে বলল, বাবা চিন্টু, তোর বাবা এখন মাছ ধরতে যেতে পারবেন না। এখন তোকে গিয়েই মাছ ধরে বিক্রি করতে হবে। এটাই আমাদের পারিবারিক ব্যবসা। এখন তোকেই এর দেখাশোনা করতে হবে। ঠিক আছে মা, আমি যাব। পিঙ্কু মাছ ধরতে রওনা হয়, কিন্তু নদীর ধারে পৌঁছতে পৌঁছতে ও হাঁপিয়ে পড়ে আর 2-4টে মাছ ধরেই ঘরে ফিরে আসে। চিন্টু, এই দিয়ে তো শুধু আমাদের পেট ভরবে বাবা, বাজারে কি বিক্রি করবে? কিছুদিন এভাবেই চলতে থাকলো। একদিন পিঙ্কুর মাসি বাড়ি এলো আর পিঙ্কুর মাকে বলল, এর বিয়ে দিয়ে দাও বোন, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর এভাবেই এক সুন্দর মেয়ে দেখে ওর বিয়ে দেওয়া হয়। পিঙ্কুর বউ ছিল খুবই বুদ্ধিমতী। বাড়ি আসার সাথে সাথেই ও শ্বশুর শাশুড়ির সেবা করতে শুরু করলো। একদিন ও পিঙ্কুকে বলল, চলো আজ আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আর এভাবেই টুকরি নিয়ে দুজনে মাছ ধরতে চলল। সেদিন দুজনে মিলে অনেকগুলো মাছ ধরলো। পিঙ্কুর বউ ওকে বলল, তুমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো, ততক্ষণে আমি তোমার জন্য মাছ তরকারি বানিয়ে রাখবো। পিঙ্কু না বলতে পারল না, আর মাছ বিক্রি করতে বাজারে চলে গেল। মাছ নিন, মাছ, তাজা তাজা মাছ নিন। পিঙ্কুর ধরা মাছগুলো ছিল খুবই তাজা, তাই দেখতে দেখতে সব মাছ বিক্রি হয়ে যায়। এতে ওর ভালো টাকা রোজগার হয়। ও টাকাগুলোকে ওর মা বাবাকে দিয়ে দেয়। এই দেখে সবাই খুব খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে, আর পরিশ্রম করার ফলে ওর ভুঁড়িও গায়েব হয়ে যায়। আরে বাহ পিঙ্কু, তোকে এখন দেখতে খুব ভালো লাগছে, তোর ভুঁড়িও গায়েব হয়ে গেছে। হ্যাঁ বাবা, এসবই পরিশ্রমের ফল। পিঙ্কুর মা বাবা পিঙ্কুর বউকে ধন্যবাদ জানালো, আর সবাই হাসি খুশি থাকতে লাগলো। কুকুরের ট্রাক। চম্পক কুকুর ধরার গাড়ি চালাতো। সরকারের তরফ থেকে ওকে গাড়িটি দেওয়া হয়েছিল। এক মাসে কমপক্ষে 50টি কুকুর ধরে নিয়ে ইঞ্জেকশন দেওয়ার জন্য দফতরে নিয়ে যেতে হতো। চম্পক কুকুর ধরতে ওস্তাদ ছিল। ও খুবই সহজে হিংস্র কুকুরকেও ধরে নিতে পারত। সেই জন্য দফতরের সবাই ওর কথা মানত। একদিন ওর অফিসার ওকে বলল, চম্পক, শহরের পাশেই বেলাপুর থেকে কুকুর কামড়ানোর অনেক অভিযোগ আসছে। তুমি সেখানে গিয়ে কুকুরগুলোকে ধরে নিয়ে এসো। এত দূরে যেতে হবে স্যার? সব কুকুরগুলোকে ধরতে 2-3 দিন লেগে গেলে আমাকে ওখানেই থাকতে হবে। এর খরচা কে দেবে স্যার? এর খরচা তোমাকে দেওয়া হবে, আগে কুকুরগুলোকে ধরে নিয়ে এসো। চম্পক বেলাপুর রওনা হলো। আরে, বেলাপুর তো দেখছি খুবই সুন্দর জায়গা, এখানে কিছুদিন আমি থেকেই যাব। চম্পক সেখানে থাকতে লাগলো, কিন্তু ও একটিও কুকুর পাকড়াও করলো না। একদিন ওখানের গ্রাম প্রধান চম্পকের কাছে এলো। আরে ভাই চম্পক, অনেক দিন তো হয়ে এলো, তুমি এখনো একটিও কুকুর ধরলে না। তোমার অফিসার আমাকে ফোন করেছিল, ওনাকে তো সত্য কথা বলতেই হবে। আরে, এত তাড়া কিসের? আমি এসে গেছি, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সব কুকুরগুলোকে পাকড়াও করে নিয়ে যাব। সবারই খুব অসুবিধে হচ্ছে, কুকুরগুলো রোজ কাউকে না কাউকে কামড়ে দিচ্ছে। ঠিক আছে, ধরছি, কিন্তু এর বদলে আপনারা আমায় কিছু দিতে হবে। কি বললে? আমাদের কিছু দিতে হবে? কি চাই তোমার?
আপনাদের এখানকার কুকুরগুলো খুবই হিংস্র। এদের ধরতে আমার অনেক কসরত করতে হবে। আপনি যদি আমায় 5,000 টাকা দেন তাইলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি যদি টাকা না দিই তবে? তাইলে আরও কিছুদিন থাকুন এই কুকুরগুলোর সাথে। ঠিক আছে, আমি কাল সকালবেলা তোমাকে টাকাগুলো দিয়ে দেব, কিন্তু কালই তোমাকে কুকুরগুলোকে ধরতে হবে। পরদিন সকালবেলা গ্রাম প্রধান চম্পকের কাছে এলো। আসুন আসুন, টাকাগুলো এনেছেন? হ্যাঁ এনেছি, কিন্তু তোমাকে দেবে অন্য কেউ। যেই দিক, আমার তো টাকার সাথে মতলব। তখনই চম্পকের অফিসার সেখানে পৌঁছয় আর চম্পককে খুব আচ্ছা করে ধমকে দেয়। তুমি লোভে পড়ে যে কাজ করেছো তার জন্য আমি তোমাকে চাকুরি থেকে বরখাস্ত করতে পারি। আমরা তোমার থেকেও ভালো কুকুর ধরার লোক পেয়ে গেছি। স্যার স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন ঘুষ চাইব না। আর এরপর থেকে চম্পক নিজের কাজে লেগে পড়ল। কাবাডিওয়ালা। শহরে রমেশের একটি ছোট্ট দোকান ছিল। সেই দোকানে ও ছোটখাটো জিনিস বিক্রি করত। আশেপাশের লোকেদের সাথে ওর ভালো বন্ধুত্ব ছিল, সেই জন্য সবাই ওর কাছ থেকেই কেনাকাটা করত। আর এভাবেই ওর সংসার চলতো। এত বছর ধরে কাজ করার পরও ওর দোকানের বিশেষ কোনো উন্নতি হচ্ছিল না। একদিন ওর ভাই সুরেশ ওর সাথে দেখা করতে এলো। রমেশ, 10 বছর হয়ে গেল তুই গাঁ থেকে এখানে এসেছিস, কিন্তু এখনো তুই সেই একই কাজ করছিস। সত্যি কথা, আমিও ভাবছি আর কতদিন এভাবে আমি ছোটোখাটো জিনিস বিক্রি করব। আমি বড় ব্যবসায়ী হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তাহলে তুই তোর ব্যবসা বদল কর, ব্যাপারটা জমছে না। তাহলে আমি কি করব? তুই কাবাডির দোকান খুলে ফেল। শুনেছি বড় শহরের কাবাডির ব্যবসা ভালো চলে। এখানে লোকেরা রোজ নতুন জিনিস কেনে আর পুরনো জিনিসপত্র কাবাডিওয়ালাকে বিক্রি করে দেয়। তুই ভালো বুদ্ধি দিয়েছিস, আমি তাই করব। রমেশ কিছুদিনের মধ্যেই কাবাডির দোকান খুলে ফেলে। রোজ সকালবেলা ও পুরনো মালপত্র কেনার জন্য সাইকেল নিয়ে কলোনিতে ঘুরে বেড়াতো। পুরনো জিনিসগুলোকে নিয়ে এসে দোকানে জড়ো করত আর সেগুলোকে বড় ব্যবসায়ীকে বিক্রি করে দিত। আরে বাহ, আজ প্রথম দিনেই আমি 500 টাকার পুরনো জিনিস 800 টাকায় বিক্রি করলাম। এ ব্যবসা জমবে ভালো। এভাবেই রমেশ একদিন সকালবেলা সাইকেল নিয়ে বেরোলো। কাবাডিওয়ালা, কাবাডিওয়ালা, কাবাডিওয়ালা। ও কাবাডিওয়ালা ভাই, একটু এদিকে আসুন। হ্যাঁ বলুন। আমি এই পুরনো সেলাই মেশিন বিক্রি করতে চাই, বলো কি দাম দেবে? এত অনেক পুরনো মেশিন চলছেও না, এটার জন্য আমি 50 টাকা দিতে পারি। কি বললে? মাত্র 50 টাকা? ঠিক আছে। রমেশ 50 টাকা দিয়ে মেশিন নিয়ে নেয়। আর দোকানে এসে রমেশ যখন মেশিনটিকে পরিষ্কার করলো, বাহ, এত পুরনো মেশিন তবুও কি সুন্দর কাজ করছে। একটু মেরামত করলেই বিক্রি হয়ে যাবে। একদিন রমেশ দোকানে বসেছিল, তখনই এক ব্যক্তি ওর দোকানে এলো। আরে বাহ, এ মেশিন তোমার কাছে কি করে এলো? এ মেশিন আমি কিনেছি। আমি বলছিলাম এ মেশিন তো 100 বছর পুরনো, তুমি কি এর মূল্য জানো? না, আমি এর মূল্য তো জানি না, কিন্তু মেশিনটি চলে ভালো। ভাই, তুমি এটাকে অ্যান্টিকের দোকানে নিয়ে যাও, এটা লাখ টাকার মাল। কি বললেন? লাখ টাকা? আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ সত্যি, বিশ্বাস না হলে আমি তোমায় সেখানে নিয়ে যাব। রমেশ সেই লোকটির সাথে অ্যান্টিকের দোকানে যায়। সেখানে সেই মেশিনটির জন্য ওকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। রমেশ সেই টাকা থেকে লোকটিকে 50,000 টাকা দিয়ে দেয়, আর বাকি টাকাগুলো নিয়ে ও খুশি মনে বাড়ি ফিরে আসে। সাফাইওয়ালা। রাকেশ নামের একজন সাফাই কর্মচারী ছিল, যে গলি গলি ঘুরে সাফাই করত। কিন্তু একটি গলির লোকেদের নিয়ে ও ভীষণ বিরক্ত থাকত। যেই ও সাফাই করা শেষ করত,
অমনি লোকেরা বাইরে বেরিয়ে এসে আবর্জনা ফেলতো। একদিন বিরক্ত হয়ে রাকেশ ওদের বলল, আরে দাদা, আবর্জনা ফেলতে হলে ডাস্টবিনে ফেলুন, এভাবে রাস্তার ওপর কেন ফেলছেন? রেগে গিয়ে সেই গলির একজন লোক বলল, যাও যাও, গিয়ে নিজের কাজ করো, আমাকে কাজ শিখিও না। তোমার কাজ শুধু সাফাই করা, তাই করো। আমরা যেখানে খুশি আবর্জনা ফেলবো, তোমার কাজ সাফাই করা, সাফাই করো। সবাই ওর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। রাকেশ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। পিঙ্কি নিজের উঠোনে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই ওর মা ভেতর থেকে আবর্জনা নিয়ে এসে বাইরে ফেলার জন্য নিয়ে যায়। পিঙ্কি ওর মাকে বলল, মা, তুমি আবর্জনা বাইরে ফেলো না, ডাস্টবিনে ফেলে দাও। তারপর সাফাই কর্মীরা এসে সেগুলো নিয়ে যাবে। খুব বড় হয়ে গেছিস দেখছি, আমাকে শেখাচ্ছিস আবর্জনা কোথায় ফেলতে হয়। হাহ, এতই যদি চিন্তা তাহলে নিজেই ফেলতে যাস না কেন? একথা বলে পিঙ্কির মা সেখান থেকে চলে গেলেন। পিঙ্কি সেই আবর্জনার পুঁটলি নিয়ে ডাস্টবিনে ফেলতে রওনা হলো। ওকে যেতে দেখে রাজুও নিজের ঘর থেকে বেরুলো আর পিঙ্কিকে জিজ্ঞেস করলো, পিঙ্কি, কোথায় যাচ্ছ? রাজু, আমি আবর্জনা ডাস্টবিনে ফেলতে যাচ্ছি। আমাদের তো স্কুলে এই শেখানো হয় যে আবর্জনা সব সময় ডাস্টবিনে ফেলতে হয়। হ্যাঁ পিঙ্কি, এখন আমাদেরই কিছু করতে হবে। আমাদের মা বাবারা তো পুরো গলিটাই নোংরা করে ফেলেছে, আর পুরোটা দিন শুধু সাফাই কর্মীর সাথে ঝগড়া। ওদের কথা শুনে গলির অন্য বাচ্চারাও বেরিয়ে এসে নিজেদের বাড়ির আবর্জনার সাথে সাথে গলিতে পড়ে থাকা আবর্জনাগুলোকেও ডাস্টবিনে ফেলে দেয়। ওদের এসব করতে দেখে বড়রা লজ্জা পেয়ে যায়, নিজেদের মধ্যে বলে, ছোটদের কাছ থেকে আমাদের শেখা উচিত। আজ থেকে আমরা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনেই ফেলবো। হ্যাঁ, আমিও আজ থেকে প্রতিজ্ঞা করলাম আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, আর সাফাই কর্মীর সাথে ঝগড়াও করব না। এভাবেই ছোটদের দেখে বড়দের জ্ঞানোদয় হলো আর গলিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করলো। Please subscribe.